দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে আসছি এবং এই বিষয়টা আপনারা জানেন যে শহরে একটা জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো যে শিলচর শহরে ক্রমবর্ধমান অটোর সংখ্যা বৃদ্ধি। আপনি দেখবেন, আপনি শিলচর শহরে যে কোনো একটা উঁচু ভবনের সামনে দাঁড়িয়ে থাকেন, নিচ দিকে তাকান, তাহলে দেখবেন শিলচর শহরের রাস্তাটা পুরো নীল হয়ে গেছে, নীল অটোয় ভরে গেছে শহর। কেন এই অবস্থা হয়েছে? আজকে আপনি রাঙ্গিখাড়ি থেকে যদি আপনি দেবদূত যান, আপনার লেগে যাবে প্রায় 1 ঘন্টার সময় বা 1.5 ঘন্টার সময়। মেডিকেল থেকে এখন প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার সময় লেগে যায়, কারণ এই হারে অটোর সংখ্যা বেড়েছে। অন্য কারণেও আছে, কিন্তু আমরা যেটা চিহ্নিত করেছি, শহরের যানজটের সবচেয়ে বড় কারণ ব্যাপক হারে অটোর সংখ্যা বৃদ্ধি। প্রায় 50,000 সরকারি হিসাব মতে প্রায় 30,000-এর মতো অটো চলাচল করছে এবং বেসরকারি হিসাবে অন্য জেলার অটো মিলিয়ে প্রায় 50,000 অটো এই জেলায় রয়েছে এবং এই অটোগুলো প্রায় সবটি প্রতিদিন কোনো না কোনো কারণে শিলচর শহরে ঢুকছে, যার ফলে এক বিশাল যানজট হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শিলচর ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশনের 2 জন কর্মকর্তাকে। আমার ডান দিকে আছেন পিন্টু শীল, আপনি সভাপতি, সম্ভবত সাধারণ সম্পাদক এই সংস্থার, এবং তার পাশে আছেন সিতু রায়, তিনিও এই সংস্থার একজন গুরুত্বপূর্ণ সভাপতি। তো এই সংস্থার সভাপতি এবং সম্পাদককে আমরা পেয়েছি। আমি কেন তাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, এটা একটা কারণ আছে। কারণ তারা যে সংস্থাটা তৈরি করেছেন, সেই সংস্থার মূল লক্ষ্য হলো যে শিলচর শহর এলাকায়, পুরো কর্পোরেশন এলাকার যে অটোগুলো চলাচল করবে, সেটা মাত্র এই এলাকার অটোই চলাচল করবে, বাইরের কোনো অটো শিলচর চলাচল করতে পারবে না। এই উদ্দেশ্য নিয়ে তারা সংস্থাটি গঠন করেছেন। এখন কেন তারা এটা বলছেন এবং তাদের উদ্দেশ্যটা কি, এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ আজকের এই পরিস্থিতিতে। তো প্রথমেই আমি পিন্টু শীলকে বলবো যে আপনারা যে সংস্থা গঠন করেছেন, অতি সংক্ষেপে এই সংস্থার উদ্দেশ্যটা ব্যাখ্যা করুন। নমস্কার দাদা, আমি প্রথমেই ঈশান বাংলার প্রত্যেক সদস্য এবং আপনাকে আমি নমস্কার জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। তারপরে আমি মূল ব্যাপারে যাচ্ছি। আসলে শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের সৃষ্টিটা হওয়ার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে, আমরা আগে শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার্স অ্যাসোসিয়েশন ছিলাম, পেট্রোল অটো। আমরা ভেবেছিলাম যে ওই পেট্রোল অটো নিয়েই থাকবো, কিন্তু যে হারে ট্রাফিক সমস্যা হয়েছে এবং যে হারে গাড়ি বাড়ছে, প্রতিদিন গাড়ি বেড়ে যাচ্ছে, তার লাগাম টানতে আমাদেরকে নামতে হয়েছে মাঠে। যার জন্য আমরা শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন তৈরি করা। প্রথমত আমরা বেশ কিছু স্টেপ নিয়েছিলাম এই শহরের যানজটের জন্য। আমরা একটা কমিটিও বানিয়েছিলাম আমাদের মধ্যে, যে আমরা একটু সার্ভে করব যে কি কি কারণ রয়েছে শহরের ট্রাফিক সমস্যার জন্য। আমরা দেখতে পেলাম, প্রথম হচ্ছে আপনার বাইরের থেকে অটোগুলা যে প্রবেশ করছে টাউনের ভেতরে। আমরা বাইরের বলতে হাইলাকান্দি অটো আমরা প্রতিদিন পাই, AS24 এবং AS10 করিমগঞ্জ আমরা প্রতিদিন পাই। তারপরে দেখা যাচ্ছে সুনাই, ধলাই, মতিনগর, আমরাঘাট, কাবুগঞ্জ, জিরিবাম, জিরিঘাট, এইসবের অটো শহরে প্রতিদিন ঢুকছে এবং সারাদিন অটো চালিয়ে তারা ঠিক 8টা-9টার ভেতরে আবার বেরিয়ে যাচ্ছে শহর ছেড়ে। আপনি লক্ষ্য করবেন 9:30 10টার পরে টাউন একদম ফাঁকা হয়ে যায়, একদম সুন্দর একটা শিলচর শহর হয়। তো ওই 9:30 10টার সময় যেরকম সুন্দর একটা শহর, ওই সময়টাকে আমরা সারা দিন রাখতে চাই। ওইটাই মাথায় উদ্দেশ্যে নিয়ে আমরা নেমেছি। আমরা মাননীয় জেলা শাসককে আমরা বেশ কিছুবার পত্র দিয়ে লিখে দিয়েছিলাম যে শহরকে কিভাবে একটা সিস্টেমিটিতে আনতে। প্রথমত আমরা বলেছিলাম যে শহর থেকে মিউনিসিপ্যালিটির যে একটা পার্কিংয়ের ব্যবস্থা, যেটা PWD রাস্তার উপরে মিউনিসিপ্যালিটি পার্কিং দিয়ে রাখে, যেরকম শিলংপট্টি, আপনার ক্লাব রুট নিয়ার ক্যাপিটাল পয়েন্ট, তারপরে দেখা গেছে আমরা রাঙ্গিরখাড়ি, তারপরে দেখা গেছে আমরা হসপিটাল, সিভিল হসপিটালের ঠিক 5টাতেই আমরা দেখতে পেয়েছি। তো আমি লাস্ট একটা মিটিং হয়েছিল 6 তারিখ, তখনও আমি বলেছিলাম মিটিংয়ে, আমি অনুরোধ করেছি মিউনিসিপ্যালিটিকে যে আপনারা পার্কিংটাকে অন্যত্র নিয়ে যান, শহর রাস্তাগুলো আপনি পার্কিং থেকে ছেড়ে দিন, আর যেগুলো অবৈধ স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডগুলোকে অতি সত্বর যাতে শহর থেকে
মুছে ফেলা দেওয়া হয়। অবৈধ স্ট্যান্ড বলতে পার্কিংয়ের কথা আমি একটু পরে আসছি। আজকে আমি আলোচনার বিষয়টা আনছি অটো, বাইরের অটো, অটো সমস্যাটা। যে আপনারা যে সার্ভে করেছেন সেই সার্ভেতে শিলচর মিউনিসিপ্যালিটি এলাকায় কতটি অটো রয়েছে? মিউনিসিপ্যালিটি এলাকায় বর্তমানে যদি আপনি যদি শহরের অটো দেখতে যান তাহলে বেশি না 3,500-4 হাজার অটো 4,000 হবে। 3,500-4 আমি হাজার একটু অটো আমি হবে। এখন কিন্তু বাইরে অটো মিলিয়ে যদি বলুন আপনি 12,000-এরও আপ আছে। দর্শকরা, আমি এখন আবার যাচ্ছি সভাপতির কাছে, যাচ্ছি সিতু রায়ের কাছে। আচ্ছা, আপনারা একটু আগে তিনি বললেন যে শিলচর পুরো এলাকায় শহর অটো রয়েছে ধরুন 3,500-এর মতো, কিন্তু প্রতিদিন প্রায় 12,000 অটো চলাচল করছে। এর কারণটা কি? সর্বপ্রথমে আমি ঈশান বাংলা সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। তো কথা হয়েছে, দেখেন আজকে আমাদের শিলচর শহরে বেশি হলে 3,500-4,000-5 হাজারের উপরে হবে না। কিন্তু আজকে দেখেন বিগত বহুদিন থেকে আমরা যখনই ইলেকট্রনিক অটো বেরিয়েছে তখন থেকে আমরা প্রতিবাদ করে আসছি। আর সেই প্রতিবাদে আমরা নানান সময় আমরা নিউজের মাঝে দেখতে পাই যে সেই প্রতিবাদটা আপনারাও করেন। আপনাদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাই যে সেটার জন্য আপনারাও এগিয়ে থাকেন। তো দেখেন আজকের দিনে যে দিন যে অটোর ক্রমশ সংখ্যা বাড়ছে, আমরা চিন্তা করে দেখলাম যে শিলচরের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আপনি একটা কথা আগে বলেছেন যে কোনো বিল্ডিংয়ের উপরে উঠলে দেখা যাবে যে শিলচর শহরটাই নীল শহর হয়ে গেছে। এখন আমরা বলবো যে এটা শিলচর শহর না, এটা নীল শহর হয়ে গেছে। এর জন্য এটাকে কিভাবে আটকানো যায় বা এটাকে কিভাবে বন্ধ করা যায়, দেখেন আমরা শিলচর শহরের ছেলে, আমরাও শহরে অটো চালাই। কিন্তু আজকে একটা জিনিস দেখলাম যে যত দিন যাচ্ছে ক্রমশই খালি অটো বাড়ছে, আমাদের রুটি রোজগারে পেটে লাথি পড়ছে। মানে আপনারা বলতে চাইছেন যে বাইরের অটোগুলো এখানে আসায় আপনারা যে অটো ঋণ করে বা ধার কর্য করে যে অটো কিনেছেন আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ভীষণভাবে অসুবিধা হচ্ছে। কারণ হচ্ছে যে আজকে যদি বাইরের যারা শহরে প্রবেশ করছে ওরা যদি একটা নির্দিষ্ট স্থান, যেমন সোনাইয়ের থেকে আসা অটোগুলো যদি সোনাবাড়ি ঘাট এসে টাউনের অটোকে প্যাসেঞ্জারটা সমঝিয়ে দেয় তাহলে শহরের ছেলেগুলোও বাঁচবে, ওরাও বাঁচবে। ওরা ঠিক আবার ওইখান থেকে ক্যাপিটাল দিয়ে কেউ যদি আবার সোনাই যেতে চায়, মতিনগর যেতে চায়, ও যদি আবার প্যাসেঞ্জার নিয়ে সোনাবাড়ি ঘাটেতে ছেড়ে দেয় তাহলে দুটা মানুষই বাঁচতে পারবে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ শহরে আসে নানান কাজ নিয়ে, কারো কোর্টের কাজ থাকে, কারো অফিসের কাজ থাকে, কেউ চিকিৎসার কাজে আসে। তারা দেখা যাচ্ছে সময় একটা সংকীর্ণ ব্যাপার থাকে, যেমন যে আমি 2 ঘন্টার ভিতরে আমি টাউন থেকে আবার বাড়িতে ফিরবো। কিন্তু বর্তমানে যে সময়টা এসছে ট্রাফিক সমস্যা, কেউ বলতে পারবে না যে আমি 2 ঘন্টার ভিতরে টাউনের কাজ সেরে আমি বাড়িতে চলে যেতে পারবো। ওই সমস্যাটা তখন দূর হয়ে যাবে। স্কুল ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলেও আসতে পারবে, কলেজ ছাত্রছাত্রীরাও আসতে পারবে। সমস্যাটাই সমাধান হয়ে যাবে যদি বাইরের অটোকে ওরা যদি একটা নির্দিষ্ট স্থানে এসে টাউনের অটোকে প্যাসেঞ্জারটা সমঝিয়ে দেয় এবং টাউনের অটো যদি আবার ঠিক তার প্যাসেঞ্জারকে নিয়ে আবার ওই জায়গা মতো সমঝিয়ে দেয়, দুজন বাঁচবে, শহরটাও বাঁচবে, শহরটা সেই সুন্দর একটা শহর হয়ে উঠবে। এটা আমাদের চিন্তা। কিন্তু তবে একটা কথা আছে, ধরুন বাইরে থেকে কেউ রুগী নিয়ে এলেন তখন তো পুরো যেতে 100 বার ওরা একটা মেডিকেল কেস একটা যদি রিজার্ভ পায় ও আসতে পারবে। আমরা মেডিকেল কেস দেখেছি, কোনো সময় আমরা পেট্রোলে ওঠার সময় দেখেছি যে কেউ ইন্টারভিউতে যাবে, বাইরের থেকে এসছে, তখন ওকে ছেড়ে দেওয়া হতো। আচ্ছা দর্শকরা, আমি একটু আসছি একটা কথা যে আচ্ছা এই যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে এটা সম্ভবত 2009-10 সালে একবার হয়েছিল পেট্রোল অটোকে। একটা সময় পেট্রোল অটো শিলচর এত বেড়ে গিয়েছিল, আজকে যখন নীল অটোর অবস্থা হয়েছে, ঘরে ঘরে অটো এরকম একটা শিলচর হয়ে গেছিল এক সময়। তখন আমার মনে হচ্ছে যে প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছিল। তখন তো কি করা হয়েছিল যে পারমিট বন্ধ করে দেওয়া এটা করা হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে নীল হলুদ, নীল গ্রামাঞ্চলের যারা আছে হলুদ আর কালো, হ্যাঁ টাউনের যারা আছে তাদেরকে হলুদ করা হয়েছিল, বাইরের যারা ছিল তাদেরকে ব্ল্যাক করা হয়েছিল। এই বিষয় নিয়ে এটা এবারও করা যেতে পারে। এটা নিয়ে আমরা বারবার ডিসি মহাশয়ের কাছে গিয়েছি। 2009 সালের যে ঘটনাটা ঘটেছিল আমি বলছি
2009 সালের ঘটনাটার পরে 2013-14 সালে যখন খুব অবস্থা খারাপ ছিল শহরের পেট্রোল অটোর জন্য, তখন আমরা আমাদের শিলচর টাউন অটো অ্যাসোসিয়েশন, আমরা মাননীয় জেলা শাসক ছিলেন এস বিশ্বনাথন, ওনার সাথে সাক্ষাৎ করি এবং উনি আমাদেরকে বলেন যে তোমরা বলো কী ব্যবস্থা নিলে ভালো হয়, কারণ তোমরা শহরের ছেলেরা, তোমরাই বলতে পারবে এটা কীভাবে এটা সলিউশন আসে। তখন আমরা স্যারকে বলছিলাম যে স্যার দুটা কালারে বিভক্ত করে দিন, আপনি শহরকে একটা কালার দিয়ে দিন, বাইরের অটোকে একটা কালার দিয়ে দিন, যাতে চিহ্নিত করতে পারে ট্রাফিক পুলিশ এবং এনফোর্সমেন্ট ওরা যে ওটা বাইরের অটো আর ওটা ভেতরের অটো। তো ওটা যদি হয় তখন স্যার সমস্যার সমাধান হয়ে যাবে। তখন স্যারে আমাদের কথা শুনে তখন অ্যাডভাইজারি কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে পারমিটের রেডিয়াস তখন কমানো হবে। তখন ছিল 16 কিলোমিটার, তো এই ডিসিশনে 10 কিলোমিটার করা হয়েছিল এবং শহরের অটোকে ইয়েলে উড করার জন্য আমাদেরকে আদেশ করেছিলেন যে তোমরা অতি সত্বর 1 সপ্তাহের ভিতরে শহরের অটো যারা যারা আছে তোমরা হলুদ রঙের হুড করো। ওই ব্যাপারে গিয়ে 80% প্রবলেম সলভ হয়ে গেছে। তারপরে এখন কি পরিস্থিতি আছে? এখন তো ভয়াবহ। আজকে দেখেন এই মাত্র জাস্ট আপনি আমার গাড়িতে এসেছেন এই রাঙ্গের গাড়িতে, আপনি দেবদূত পয়েন্টে উঠেছেন। এখান থেকে আপনি নিজে বলুন, আপনি যখন এই রাঙ্গের খাড়িতে আসলেন কতক্ষণ সময় লাগলো আপনার? 35 থেকে 40 মিনিট আপনার লেগেছে। আপনি ভাবুন কি অবস্থা শহরে। না এই যে আপনি বললেন যে বিশ্বনাথ বলেছিলেন যে রং আলাদা করার জন্য পেট্রোল অটো, তো এই জিনিসটা তো এবার ইলেকট্রিক অটোর ক্ষেত্রে তো করা যেতে পারে। সেটা নিয়ে আমরা আন্দোলন করছি। আচ্ছা, এখন একটা প্রশ্ন করছেন, যেমন আমি ব্যক্তিগত একটা শো করি, সেখানে অনেকে বলছেন যে এইগুলো গ্রামের মানুষ ঢুকবে না শহরের তাহলে শহরে অটো কি রিজার্ভ, কি শহরে কোনো অটোওয়ালা কি রিজার্ভ করে কি গ্রামে যেতে পারবে না, এরকম কথাবার্তা উঠছে যে গ্রাম শহরের বিভাজন তৈরি হচ্ছে। এটা কি আপনার এই বিষয়ে কি বক্তব্য? শহরকে বাঁচাতে হলে, শহরের সমস্যাটা যদি সমাধান করতে হয় তাহলে এই রকম পদক্ষেপ একটা নেওয়া খুবই প্রয়োজন। কারণ শহর বাঁচতে হবে, শহরের জন্য গ্রাম বাঁচবে, গ্রামের জন্য শহর বাঁচবে। সেটা আমরা ছোটবেলা থেকে স্তব্ধ করে দিয়ে শহর বাঁচবে, গ্রামকে স্তব্ধ করে শহরও বাঁচবে না। আর শহরকে বাঁচতে হলে গ্রামের লোকদেরও শহরকে সাহায্য করতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। শুধু জেলা প্রশাসন এটার দায়িত্ব না, আমরা শিলচরের নাগরিক, আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে শহরের জন্য। দর্শক একটু ভাবুন, একটা অটো মনে করুন লক্ষ্মীপুরতে একটা অটো শিলচরে এলো, এসে তার প্যাসেঞ্জার ছাড়লো, সে শিলচরে টিপ মারলো, মেরে ধরুন সন্ধ্যার সময় গেল। এরকম লক্ষ্মীপুর না সব জায়গা থেকে অটো আসবে। এই অটোগুলো যদি শিলচরে আসে, আর শিলচরের অটো তো আছেই, এই সব মিলিয়ে কারোরই ভালো রোজগার হচ্ছে না, ঠিক না? এমন অবস্থা হয়েছে আজকে আমাদের পেটে লাথি পড়ে গেছে, কেননা আমরা রোজগার করতে পারছি না। বাইরে থেকে অটো ওদেরও যে রোজগার হচ্ছে, গ্রামের যারা ওদের তো বেনিফিট, কারণ ওরা যখন আসছে লক্ষ্মীপুর থেকে যখন শিলচরে ঢুকছে তখন ওদের 300-400-500 টাকা একটা রোজগার হয়ে যাচ্ছে। আবার যখন ফিরে যাবে, প্রতিদিন যেহেতু একটা অটো আসে যায় তখন একটা প্যাসেঞ্জারের সাথে ওদের একটা মিলভাব হয়ে যায়। ও তুমি তো কালকে নিয়ে গেছিলে, তুমি আজকে যাবে নাকি? হ্যাঁ যাবো, অতটা সময়, ঠিক আছে। ওরা আবার ঠিক 500-400 টাকা নিয়ে আবার যাচ্ছে, কিন্তু আসার জন্য 500, যাওয়ার জন্য আবার 500 টাকা পাচ্ছে, 1000 টাকাও আসা যাওয়ার। তারপর সারাদিন যখন টাউনে ঘুরছে সেটা তো ওর আরও 1000 টাকার মতো হয়। তাহলে তো বেনিফিটও ওদের, টাউনের জন্য তো কিছুই রইল না। আমরা কি করে বাঁচব? এটা তো সত্য, এটাও তো একটা ঘটনা। দর্শকরা, আমি গ্রামের স্বার্থ দেখবো এর অর্থ এটা নয় যে আমি শহরের যে বা আমরা শহরে গ্রামও বাঁচুক, শহরও বাঁচবে। গ্রামের একজন অটোওয়ালা যদি অটো চালক যদি এসে ধরুন রংপুরে বা ধরুন মেডিকেলের এখানে বা সোনাবাড়ি ঘাটে বা রামনগরে প্যাসেঞ্জার ছেড়ে দিল, সেখান থেকে শহরের একজন অটোওয়ালা প্যাসেঞ্জার নিয়ে এলেন, সেক্ষেত্রে যানজটও কম হচ্ছে। আর আরেকটা কথা যেটা আপনাদের সামনে বলতে চাইছি, যেমন একটা সময় শহরে বাসও ঢুকতো, এখন তো বাসও নাই। একসময় প্রেমতলায় বাস স্ট্যান্ড ছিল, তারপরে কাঁচাখোলা যে বাস স্ট্যান্ড ছিল, এখন তো সেই বাস স্ট্যান্ড নেই। আগে তো নাইট সুপার স্ট্যান্ডই ছিল, হাসপাতাল রোড জগন্নাথ ট্রাভেলসের সামনে থেকে যেত, জানিগঞ্জ থেকে সম্পদ ট্রাভেলস, ক্যাপিটাল থেকে ক্যাপিটালের বাস যেত। এখন তো পরিস্থিতির উপরে সবাইকে শহর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে, ওরাও ডিসিশনটা মেনে নিয়েছে, যার জন্য আজকে সেই ঝামেলাটা কম, সুন্দর একটা শহর হয়েছে। বাস থেকে কোনো আমাদের কোনো কমপ্লেন নেই। কিন্তু অটোর ক্ষেত্রে যদি এই ধরনের কোনো একটা পদক্ষেপ না নেওয়া হয়, তো আমি দেখছি আসন্ন দুর্গাপূজার আগে শহরে শুধু
নীল 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 অটোই থাকবে, নীল শহর হয়ে যায়। আর কিছু থাকবে না। দর্শকরা আরেকটা পরিসংখ্যান বলছে গত 6 মাসে প্রায় 5,000 ই অটো বিক্রি হয়েছে এবং সরকারি অফিসের যেটা হিসাব সেই হিসাব মতে প্রায় রেজিস্ট্রিকৃত এখন কি হয়েছে, এখন সবগুলো তথ্য ডিটি অফিসের সামনে আসে না, এজেন্সি থেকে সরাসরি অটো বিক্রি করা হয় এবং সেই তথ্য গুয়াহাটিতে পাঠানো একটা কপি দেওয়া হয় এবং সেই কপিতে দেখা যাচ্ছে যে প্রায় 22,000 অটো রেজিস্টার্ড অটো রয়েছে, ই অটো রয়েছে শিলচরে, মাফ করবেন কাছাড়ে, এবং এবং গত 6 মাসে 5,000 ই অটো বিক্রি হয়েছে। বুঝতেই পারছেন আগামী 6 মাসে আরও 5,000 হবে, পুজো আসছে। তো এতে একটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে শহরের, এটা অনুধাবন করা খুব প্রয়োজন রয়েছে যারা শহরকে বাঁচাতে চান। এবং এই শিলচর ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশন যারা আছেন তারা গতকাল একটা সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে তারা বলেছেন যে শহরের বাইরের অটোগুলোকে শহরের বাইরে আটকানো হোক, কারণ এতে না হলে শহরও বাঁচবে না এবং তারা যারা এত টাকা দিয়ে একটা অটো কিনেছেন বা এতগুলো অটো কিনেছেন তারা তাদের ও রুজি রোজগার পথে বসবে, তারা রোজগারহীন হয়ে যাবেন, তাদের পেটে লাথি পড়বে, এটা তারা বলতে চাইছেন। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, আমরা যারা যারা অটোর ব্যবসা করছে তারা কারোর কাছে ইউজ মানি নাই, কেউ হয়তো বন্ধন থেকে টাকা ঋণ নিয়ে ইনস্টলমেন্টে গাড়ি নামিয়েছে, কেউ বা হয়তো তার মার বা স্ত্রীর সোনা গয়না বন্ধক রেখে অটো নামিয়েছে। ওরা একটা উদ্দেশ্য নিয়ে যে আমরা অটো চালিয়ে হলেও ভাত খাবো। তো ওই উদ্দেশ্যটার মূল কারণ হচ্ছে যে আমরা চাইছি যে আমরা কর্ম করে খাবো। এখন দেখা যাচ্ছে যে শহরের বাইরের মধ্যে যে একটা শহরের আর বাইরের অটোর মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, আমরা কেন আসতে পারবো না, আমরা কেন টাউনে যাব না, ওরা কিভাবে বাইরে আসবে। এটা ছেড়ে দিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি সুন্দর শহর শিলচর একটা তৈরি করার, যেভাবে ভারতবর্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা সুন্দর একটা অপরচুনিটি দিয়েছে ইলেকট্রিক অটো, যা গ্রামে গঞ্জে ইলেকট্রিকের যেসব এলাকাতে আগে বিদ্যুৎ ছিল না ওইসব এলাকাতে বিদ্যুৎ গেছে। তো এখন পেট্রোলের সমস্যা থাকবে না ইলেকট্রিক অটো থাকলে। তো আজকে আমরা যদি শহরের সঙ্গে গ্রামের যদি মিল করতে হয়, ওরা যদি গ্রামের মানুষগুলো শহরে এসে কানেক্টিভিটি করে দিয়ে যায় এবং শহরের ছেলেগুলো যদি ওই লোকটাকে তার গন্তব্যস্থলে নিয়ে তার কাজকর্ম শেষ করে আবার অন্য আরেকটা শহরের অটোকে নিয়ে যদি আবার ওই সেই তার জায়গা মতো আসে, এখান থেকে সে আবার গ্রামে ফিরে যায়। এগুলো সব জায়গায় হচ্ছে, বড় বড় শহরে বড় বড় শহরে এটাই হচ্ছে, এটাই নিয়ম, এই নিয়মেই চলছে। আমরা একটু কষ্ট হবে, তারপরেও শহরকে প্রথমে একটু কষ্ট হবে, তারপর ঠিক বাঁচাতে হবে। আপনার এই আজকের এই সভায় আমি আরেকটি অনুরোধ রাখতে চাই সরকারের কাছে, জেলা প্রশাসনের কাছে, যে কিছু স্টেপ ওনারা যদি না নেয় তাহলে কিন্তু শহরকে বাঁচানো অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ বিগত 2019-20 একটা ট্রাফিক অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে একটা ডিসিশন হয়েছিল ক্যাপিটাল পয়েন্ট টু প্রেমতলা পয়েন্ট নো পার্কিং জোন থাকবে। অ্যাডভাইসারি কমিটির অনেক সুন্দর সুন্দর ডিসিশন হয়, একটাও তো আজ পর্যন্ত আমি না, ওটাও কাগজের মাধ্যমেই থেকে যায়। দর্শকরা আশ্চর্য, আমি নিজে সাংবাদিকতা করছি 3 দশকের উপরে হয়ে গেল। অ্যাডভাইসারি কমিটি যে বৈঠক, যে অ্যাডভাইসারি ট্রাফিক অ্যাডভাইসারি কমিটির যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় দেখা যায় কার্যক্ষেত্রে সেটা কোনো প্রয়োগ করা হয় না, কিন্তু খুব সুন্দর সুন্দর ডিসিশন নেওয়া হয়। যেমন নেওয়া হয়েছিল, আমরা বলেছিলাম যে যদি চণ্ডীচরণ হয়ে যদি অটোগুলা মানে বেরিয়ে যেতে হয় তাহলে রাস্তাটাকে সুন্দর করে দিন। এইভাবে কার্ভ করা রাস্তা, প্যাসেঞ্জার অটো নিয়ে যাওয়া ভীষণ, কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে তার মধ্যে আবার 2 ওয়ে, ওই দিক থেকেও আসবে এদিক থেকেও যাবে। দর্শক এই প্রসঙ্গে আরেকটা কথা উঠছে, জনকে বলছেন যে ফ্লাইওভার হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যায়। ফ্লাইওভার হলে এই যে অটো সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না, কারণ অটো সবসময় ফ্লাইওভার দিয়ে যাবে না, নিচ দিকেই যাবে। কারণ একজন মানুষ প্রেমতলা থেকে রাঙ্গিখাড়ি যাবেন, রাঙ্গিখাড়ি থেকে হসপিটাল রোড যাবেন, তিনি তো আর ফ্লাইওভার উপর দিয়ে যাবেন না, নিচ দিকে যাবেন। সুতরাং ফ্লাইওভার হয়ে গেল এই অটো সমস্যার সমাধান করতে গেলে বাইরের অটোগুলোকে আটকাতেই হবে। এই বিষয়ে কি আপনারা একমত? একমত। কারণ যেহেতু আপনারা জানেন একটা বিল্ডিং তৈরি করতে হলে আগে একটা ডায়াগ্রাম নকশা বানাতে হয় যে ওই নকশা মতে বিল্ডিংটা তৈরি হবে। তদ্রূপ টাউনটাকে সুন্দর করার জন্য একটা আগে নকশা করতে হবে যে ওই ধরনের গাড়িগুলা ওইভাবে চলবে, তার মধ্যে একটা নিয়ম নীতি লাগু থাকতে হবে। আজকে মোটরসাইকেল চালালে আমার হেলমেট ধরতে হবে, অটো চালালে আমার ওই 3টা প্যাসেঞ্জার যে নিয়ে আমি যাব, আমি তার 3 জনের সম্পূর্ণ দায়িত্ব আমার কাঁধে থাকবে। ওদেরকে সুন্দর মতো নিয়ে গন্তব্যস্থলে পৌঁছানো সেটা আমারও দায়িত্ব। আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো আপনারা কি এই বার্তায় দিতে চান যে
গ্রামের অটোগুলো বা বাইরের অটোগুলো শহরে প্রবেশ করবে না, তারা বরং এখান থেকে একটা কানেক্টিভিটি তৈরি করে দেয়। আমরা তাদের সঙ্গে কোনো আমাদের দ্বন্দ্ববোধ নেই, আমরা ওদের সঙ্গে মিলিয়ে চলতে চাই। ওরা যদি আমাদেরকে একটু সাহায্য করে শহরকে সুন্দর করতে, তাহলে ওই ডিসিশনটাই গুড ডিসিশন হবে, যে তোমরা এসে আমাদেরকে একটা নির্দিষ্ট স্থানে ছেড়ে যাও প্যাসেঞ্জার, আমরা ওখান থেকে নিয়ে যাব, আমরাও রোজগারটা আমরা বাড়বে, শহর থেকে আমরা তোমাদেরও রোজগারটা বাড়বে। নিয়ে যাবো। আমরাও যদি গ্রামের কোনো একমাত্র যদি ইমার্জেন্সি কেস হয়, তাহলে রিজার্ভ যদি কেউ যেতে চায় তাহলে আমরা রিজার্ভ যাব, আসতে পারবে। নয়তো আমরা তো একজনের যদি একটা রোটেশনে অটো যাই যদি- আমরা ওই জায়গাটাতে নিয়ে ছাড়বো, ছাড়বো। যেখান থেকে আপনারা নিয়ে আপনারা ওদের গ্রামে গঞ্জে যার যেখানে বাড়ি ওখানে পৌঁছে দিতে পারবে, তাহলে শহরটাও বাঁচবে। একটা অটো যদি আপনার বাইরে থেকে রিজার্ভ নিয়ে আসে 100 বার সে আসতে পারবে, সে তো আসবেই। তার জন্য কোনো বাধা বিধি নেই। ধন্যবাদ দর্শকরা। নমস্কার। আজকে আলোচনা একটুকু রইল। আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার।